ভোরবেলা বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। ঘরের ভেতর ডিম লাইটের নরম আলো আর বৃষ্টির সম্মিলিত শব্দ একটা স্বপ্নীল পরিবেশ তৈরি করেছে। বিশাল কিং সাইজের বিছানায় ইমন আদর্শ হয়ে আছে, আর তার বুকের ওপর মাথা রেখে গভীর ঘুমে মগ্ন রিমা। রিমার এলোমেলো চুলগুলো তার মুখে ঘাড়ে ছড়িয়ে আছে। ইমনের এক হাত আলতো করে রিমার কোমর জড়িয়ে ধরে আছে। ফিসফিস করে রিমার কানের কাছে মুখ নিয়ে বলে, রিমা, এই রিমা, ওঠো এবার, সকাল হয়ে গেছে তো। আরেকটু প্লিজ। ইমনের ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। বিয়ের 6 মাস হয়ে গেল, রিমার এই ঘুমন্ত মুখটা তার কাছে প্রতিদিন নতুন লাগে। আর একটু ঘুমালে তো সূর্য মামা রাগ করবে। এমনিতেই আজ তার মন খারাপ, দেখো না কেমন কাঁদছে। রিমা চোখ না খুলেই ইমনের বুকে আরো নিবিড়ভাবে মিশে যেতে যেতে বলে, কাদুক, আমার তাতে কি? আমার সূর্য তো আমার বুকেই আছে, আমাকে এত উষ্ণতা দিচ্ছে, আমি এখন কোথাও যাব না। তাই বুঝি? রাতের বেলা তো এই সূর্যটাকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছ, আর এখন বলছো উষ্ণতা দিচ্ছে। তোমার জ্বালাতনে তো আমার ঘুমই হারাম হয়ে গিয়েছিল মিসেস ইমন। রিমা এবার চোখ খুলে মুখ তুলে ইমনের দিকে তাকিয়ে বলে, ও তাই? কে কাকে জ্বালিয়েছে শুনি? মাঝরাতে উঠে কে আমাকে শান্তিতে ঘুমাতে দেয়নি, সারা রাত দুষ্টুমি করে এখন আমার ঘাড়ে দোষ দিচ্ছ? আমি দুষ্টুমি করেছি? তুমি যেভাবে আমার শার্টটা ধরে টেনেছিলে, মনে হচ্ছিল যেন কত জনমের অধিকার নিয়ে এসেছ। তোমার ওই চোখের দিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করা কি সম্ভব বলো? কথাটা বলেই ইমন ঝুঁকে এসে রিমার ঠোঁটে আলতো করে একটা চুমু দিল। রিমাও তার হাত বাড়িয়ে ইমনের ঘাড়ের চুলগুলো খামচে ধরলো। একটু সময় চুমুর পর ভারী নিঃশ্বাস ফেলে রিমা বলে, আমার অধিকার নেই তো কার আছে? তুমি কি ভুলে গেছো আমি তোমার সিনিয়র? ছোটবেলা থেকেই তোমার উপর আমারই অধিকার বেশি। হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার সিনিয়র আপু। সেই সিনিয়র আপুই তো কাল রাতে আমার প্রেমে একেবারে পাগল হয়ে গিয়েছিল। কোথায় ছিল তখন তোমার এত সিনিয়রগিরি? ওই একদম আপু বলবি না বলে দিলাম। এখন আমি তোর বউ, আর সিনিয়র হয়েই তো তোকে কিভাবে ভালোবাসতে হয় সেটা শিখিয়েছি। তুই তো একটা আস্ত গাধা ছিলি। এই 6 মাস যে কতটা কষ্ট করতে হয়েছে আমাকে সেটা শুধু আমিই জানি। ছিল তো একটা আনরোম্যান্টিক ছেলে। আমি রিমাকে আরো কাছে টেনে নিয়ে তার ঘাড়ে মুখ ডুবিয়ে বললাম, তোমার এই ভালোবাসার পাঠশালাতেই তো আমি ভর্তি হয়েছি ম্যাডাম। আর তোমার শেখানোর পদ্ধতিটা এত মারাত্মক যে আমি প্রত্যেক দিন নতুন করে শিখতে চাই। ইমনের গরম নিঃশ্বাস সীমার ঘাড়ে পড়তেই তার সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। রাতে সেই উত্তাল মুহূর্তগুলো আবার জীবন্ত হয়ে উঠছিল। ইমন ছাড়ো, সকাল হয়ে গেছে, আম্মু উঠে পড়বেন। উঠুক, এটা আমাদের বেডরুম, এখানে আমাদের রাজত্ব। আর আমার রাজ্যে আমার রানীকে ভালোবাসতে কোনো বাধা নেই। ইমন আর কোনো কথা বলার সুযোগ দিল না। সে রিমার ঠোঁট দুটো আবার নিজের দখলে নিয়ে নিল। এবারে চুমুটা ছিল আরো গভীর, আরো উত্তাল। বৃষ্টির শব্দ ছাপিয়ে তাদের দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। ইমনের হাত রিমার শরীরের প্রতিটি ভাঁজে বিচরণ করছিল। রাতে সেই চেনা পথে নতুন করে আবিষ্কারের নেশায় রিমাও পিছিয়ে ছিল না। তার হাত ইমনের পিঠে বুকে ভালোবাসার চিহ্ন এঁকে দিচ্ছিল। ডিম লাইটের আলোয় তাদের শরীর দুটি ভালোবাসার এক তীব্র আবেশে একে অপরের সাথে মিশে যাচ্ছিল। রিমার পরনে পাতলা সিল্কের নাইট ড্রেসটা কখন যে বিছানার একপাশে আশ্রয় নিয়েছে তা তারা কেউই খেয়াল করেনি। বাইরের বৃষ্টি আর ঘরের ভেতরের ভালোবাসার বৃষ্টি একাকার হয়ে গিয়েছিল। দুটি শরীর আরও একবারের জন্য এক হয়ে গেল। একে অপরের মধ্যে নিজেদের সঁপে দিয়ে তারা যেন পূর্ণতা খুঁজে নিচ্ছিল। কিছুক্ষণ পর দুজনেই শান্ত হয়ে একে অপরের বুকে মাথা রেখে শুয়ে আছে। দুজনেই শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। রিমা ইমনের বুকের লোম নিয়ে খেলা করছে। পাগল একটা। শুধু তোমার জন্য? আমার খিদে পেয়েছে। এই সাত সকালে?
সকাল আর রাত দুবার নিজের সাথে ফাইট করলে খিদে পাবে না? যাও, আমার জন্য কফি বানিয়ে আনো। আর শোনো, আজকে আমি নাস্তা বানাবো না, তোমার পালা। কারণ হলো রাতে যে ফাইট ছিল সেটা তো ফ্রি, তবে এখনকার ফাইটের জন্য এটা জরিমানা। কি জরিমানা? আরে নিজের বউর সাথেই তো ফাইট করলাম, জরিমানা কেন দেব? কারণ এটা সময়ের বাহিরে হয়েছে। আমার সিনিয়র বউয়ের হুকুম, তা তো মানতেই হবে, কিন্তু তার আগে একটা শর্ত আছে। আবার কি শর্ত? আগে বলো, আজকের বৃষ্টিটা কার বেশি পছন্দের? এটা তাদের একটা পুরনো খেলা। ছোটবেলায় বৃষ্টি হলে তারা ঝগড়া করতো বৃষ্টি কার। ইমন বলতো তার, রিমা বলতো তার। অবশ্যই আমার। আমি বৃষ্টি ভালোবাসি দেখেই তো আজ এত সুন্দর একটা সকাল পেলাম। একদম না, আমি ভালোবাসি বলেই আল্লাহ আজ বৃষ্টি দিয়েছেন, যাতে আমার বউটা আমার কাছ থেকে দূরে যেতে না পারে। আচ্ছা বাবা, ঠিক আছে, বৃষ্টিতে আমাদের দুজনের। এবার যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গিয়ে কফি নিয়ে এসো। আমিও ফ্রেশ হয়ে আসছি, দেরি হলে কিন্তু খবর আছে তোমার। যাওয়ার আগে আমার সকালের ফাইনাল পেমেন্ট তো দিয়ে যাও। মানে? ইমন তার ঠোঁট দুটো এগিয়ে দিল। রিমা হেসে ফেলে ইমনের ঠোঁটে আলতো একটা চুমু খেয়ে চট করে বিছানা থেকে নেমে পড়ল। এই নাও তোমার পেমেন্ট। আমি ওয়াশরুমে গেলাম, তাড়াতাড়ি কফি চাই কিন্তু মিস্টার হাজবেন্ড। রিমা শরীরটা একটা তোয়ালে দিয়ে জড়িয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে ইমনের মুখে একটা দুষ্ট হাসি আর তৃপ্তির হাসি লেগে রইল। এই মেয়েটাকেই সে ভালোবাসে, যে একই সাথে তার সিনিয়র মামাতো বোন, প্রেমিকা এবং এখন তার আদুরে বউ, যে তাকে শাসন করে আবার তার বুকেই আশ্রয় খোঁজে। ধানমন্ডির এই 3 বেডরুমের অ্যাপার্টমেন্টটাই আমার আর রিমার ভালোবাসার রাজত্ব। সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন হলেও রিমা বয়সে আমার থেকে 2 বছরের বড়। আমাদের ছোটবেলার খুনসুটি আর বন্ধুত্ব কখন যে ভালোবাসায় রূপ নিয়েছিল তা আমরা নিজেরাও জানতাম না। পরিবারের সম্মতিতে আমাদের ভালোবাসার বিয়েটা হয়েছে 6 মাস হলো। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আর্কিটেক্ট হিসেবে কাজ করি, আর রিমা একটা প্রাইভেট ভার্সিটিতে লেকচারার। রিমা ওয়াশরুমে ঢোকার শব্দ পেতেই ইমন দ্রুত বিছানা থেকে নামলো। সে দ্রুত গিয়ে গোসল করে আসলো। ইমনের গোসল এত দেরি হয় না, এটার জন্য রিমা তাকে অনেক গালাগালি করে। বাথরুমে গিয়ে রিমার সাথে আর দুষ্টামি করলো না, তাড়াতাড়ি বেরিয়ে আসলো। এখনই সেরা সুযোগ। সে প্রায় দৌড়ে গিয়ে বিছানার পাশে টেবিল থেকে নিজের ফোনটা তুলে নিল। দ্রুত কন্ট্যাক্ট লিস্ট স্ক্রল করলো। এক্সপ্লোর বাংলাদেশ নামে সেভ করা নম্বরে কল দিল। হ্যালো, এক্সপ্লোর বাংলাদেশ থেকে বলছেন? আমি ইমন চৌধুরী কথা বলছি। ইমন কান পেতে ওয়াশরুমের দিকে খেয়াল রাখছিল আর অন্য কানে ফোন ধরেছিল। তার কপালে চিন্তার সূক্ষ্মভাঁজ। হ্যাঁ, আমি আপনাদের সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজটার ব্যাপারে গতকাল একটা মেইল করেছিলাম। মেঘের রাজ্যে হানিমুন প্যাকেজটার জন্য 2টো টিকিট কনফার্ম করতে চাই। ফোনে ও পাশ থেকে কিছু একটা বলা হলো, যা শুনে ইমনের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। চমৎকার। সকালে নভেম্বরের 12 তারিখ ঢাকা থেকে সকালের ফ্লাইটে চট্টগ্রাম পর্যন্ত 2টো সিট কনফার্ম করে দিন। হ্যাঁ, পাশাপাশি সিট হতে হবে অবশ্যই। আর চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে সাজেকের জন্য আপনাদের যে প্রাইভেট জিপের ব্যবস্থা আছে, আচ্ছা ওটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। দারুণ। ইমন পকেট থেকে ওয়ালেট বের করে ক্রেডিট কার্ডের নম্বর দেখতে লাগলো। আমি পেমেন্টের ডিটেলস দিচ্ছি, আপনারা অনলাইনে চার্জ করে নিন। তবে একটা অনুরোধ, প্লিজ খেয়াল রাখবেন পুরো বিষয়টা যেন গোপন থাকে। মানে আমার নম্বর ছাড়া অন্য কোথাও কোনো কনফার্মেশন মেসেজ বা মেইল পাঠাবেন না। ইটস এ সারপ্রাইজ ফর মাই ওয়াইফ। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। ইমন চমকে উঠে দ্রুত ফোনটা কান থেকে নামিয়ে ফেল। ফোনে তাড়াহুড়ো করে বলল, আমি আপনাকে 10 মিনিট পর আবার কল করছি, এখন রাখি।
ইমন কলটা কেটেই ফোনটা পেছনে লুকিয়ে ফেলার একটা ব্যর্থ চেষ্টা করলো। ভেজা চুলে পিঠ মুছতে মুছতে রিমা ঘরে প্রবেশ করেছে। তার পরনে ইমনের একটা বড় সাইজের কালো টি শার্ট আর ট্রাউজার্স। তার মুখে একটা তাজা স্নিগ্ধ ভাব, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ হয়ে গেছে ইমনকে দেখে। কার সাথে এত সকালে এত জরুরি আলাপ চলছিল জনাব ইমন চৌধুরী, যে আমার গলার আওয়াজ পেয়ে ফোন কেটে দিতে হলো? আরে না না, তুমি ভুল ভাবছো। অফিসের কল ছিল। এক ক্লায়েন্ট খুব ভোরে সাইট ভিজিটে গেছে তো, তাই আর কি। বুঝতেই পারছো, জরুরি। রিমা এক পা করে ইমনের দিকে এগিয়ে আসতে লাগলো। তার চোখে মুখে রাজ্যের কৌতূহল আর সন্দেহ। সে ইমনের লুকানো হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তাই বুঝি কোন ক্লায়েন্টেরা তো সকালে তোমাকে ফোন দেয় শুনি? আর অফিসের কল হলে তুমি বারান্দার দিকে মুখ ফিরে ফিসফিস করে কথা বলছিলে কেন? যেন আমি শুনলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। ঘটনা কি ইমন? ফোনটা পেছনে কি লুকাচ্ছ কেন? ইমন পিছিয়ে গিয়ে বিছানার কোনায় বসলো এবং ফোনটা বালিশের নিচে চালান করে দিল। আরে বাবা, ক্লায়েন্ট একটু অন্যরকম, বেশি কথা পছন্দ করেন না, তাই আস্তে কথা বলছিলাম। আর তুমি মাত্রই একটা সুন্দর মোড থেকে বের হয়েছো, তাই অফিসের বোরিং কথা বলে তোমার সকালটা নষ্ট করতে চাইনি। রিমা আমার ঠিক সামনে এসে দাঁড়িয়ে দুহাত কোমরে রেখে বলল, বাহ, আমার মুডের এত খেয়াল, নাকি অন্য কোনো কিছুর খেয়াল রাখা হচ্ছিল? সত্যি করে বলো তো কার সাথে কথা বলছিলে? না হলে কিন্তু আমার সিনিয়রগিরি ফলাতে বেশি সময় লাগবে না। ভুলে যেও না আমি তোমার 2 বছরের বড়। ইমনে খুব হাসি পাচ্ছিল রিমার এই হোম মিনিস্টার সুলভ আচরণ দেখে, কিন্তু সে মুখের ভাবটাকে গম্ভীর করে রাখলো। রিমা, তুমি আমাকে বিশ্বাস করছো না? বিয়ের 6 মাস যেতে না যেতেই আমার উপর তোমার সন্দেহ শুরু হয়ে গেল। এটা কিন্তু ঠিক না। সিনিয়র হয়ে জুনিয়রকে এভাবে সন্দেহ করা কি ঠিক? খুলে বাবালে, কি আমার বিশ্বাস রে? আমি কি তোমাকে সন্দেহ করেছি? আমি তো শুধু জানতে চেয়েছি আমার বরটা এত সকালে লুকিয়ে কার সাথে কথা বলছিল। সেটা জানার অধিকার নিশ্চয়ই আমার আছে, নাকি নেই? আর সিনিয়র জুনিয়রের কথা তো এখানে আসছেই না। এখানে সম্পর্কটা স্বামী স্ত্রীর। অবশ্যই আছে, কিন্তু সব কথার তো একটা সময় থাকে, তাই না? এখন কফির সময়, প্রশ্নের না। ইমন উঠে দাঁড়িয়ে রিমাকে পাশ কাটিয়ে রান্নাঘরের দিকে যেতে চাইল, কিন্তু রিমা তার হাত ধরে ফেলো। একদম পালাবে না, আগে উত্তর দাও, তারপর কফি। আমি স্পষ্ট শুনেছি তুমি বলেছিলে ইটস এ সারপ্রাইজ ফর মাই ওয়াইফ। কি সারপ্রাইজ? আমার জন্য কি গোপন পরিকল্পনা করা হচ্ছে শুনি? আমি মনে মনে নিজের বোকামির জন্য নিজেকেই গালি দিলাম কিছুক্ষণ। তারপর রিমাকে বললাম, তুমি তুমি শুনে ফেলেছো? শুনবো না তো কি? আমার কান কি নষ্ট? এখন বলো কিসের সারপ্রাইজ? আমার জন্মদিনে তো এখনো অনেক দেরি, আমাদের অ্যানিভার্সারির তো নভেম্বরের শেষে। তাহলে? আমি অসহায়ভাবে রিমার মুখের দিকে তাকালাম। এই মেয়ের চোখের সামনে বেশিক্ষণ মিথ্যা বলা বা কিছু লুকানো প্রায় অসম্ভব। তাই রিমাকে আমার কাছে টেনে তার কোমর জড়িয়ে ধরে আদুরে গলায় বললাম, আমার বউটা এত অধৈর্য কেন? সারপ্রাইজ যদি বলেই দেই তাহলে কি আর সেটা সারপ্রাইজ থাকবে বলো? মেঘের রাজ্যে গিয়ে মেঘের সাথে কথা বলার মজাটা যদি আগেই বলে দিই তাহলে কি আর সেই রোম্যান্স থাকবে? থাকবে না, না থাকুক, কিন্তু আমার এখনই জানতে হবে আমার পেটের ভেতর কেমন গুড়গুড় করছে। প্লিজ ইমন, একটু হিন্টস দাও অন্তত। কোথায় নিয়ে যাবে আমাকে? আমি রিমার চুলে বিলি কাটতে কাটতে বললাম, কোনো হিন্টস হবে না, সময় হলেই জানতে পারবে। এখন চলো তো, আমারও খুব খিদে পেয়েছে, তোমার জন্য স্পেশাল কফি বানাই। তার মানে তুমি আমাকে বলবে না? সত্যি করে বলো, কোন মেয়ের সাথে কথা বলছিলে না তো আবার? রিমা, তুমি সিরিয়াসলি এটা ভাবলে আমি অন্য মেয়ের সাথে কথা বলবো, তাও তোমাকে সারপ্রাইজ দেওয়ার নাম করে? তোমার মাথায় এটা কিভাবে আসলো? না মানে আজকাল যা সব শুনি তাই আর কি। তুমি যেভাবে লুকাচ্ছিলে। রিমা মুখ লুকিয়ে বিছানার অন্য পাশে গিয়ে বসলো। ইমন দেখলো তার সিনিয়র বউ এবার অভিমানের অস্ত্র প্রয়োগ করেছে, তবে সন্দেহের মেঘটা একটু কেটেছে। ইমন ধীরে ধীরে রিমার পাশে গিয়ে বসে, তার কাঁধে হাত রেখে বলে, ওরে বাবা, আমার রানী সাহেবার দেখি খুব রাগ হয়েছে।
আমি কি অন্য মেয়ের সাথে কথা বলছিলাম যে তুমি এত রাগ করছো? আমি তো তোমার জন্যই কিছু একটা করছিলাম। আমার জন্য করলে আমাকে বলতে সমস্যা কোথায়? তুমি তো জানো আমি সারপ্রাইজ একদম পছন্দ করি না, আমার টেনশন হয়। কে বলেছে তুমি সারপ্রাইজ পছন্দ করো না? কতবার তোমার জন্মদিনে যখন না বলে তোমার পুরো ভার্সিটির বন্ধুদের দাওয়াত দিয়েছিলাম, তখন তো খুশিতে প্রায় কেঁদেই ফেলেছিলে। সেই ছবিটা কিন্তু এখনো আমার ফোনে আছে। সেটা অন্য ব্যাপার ছিল, কিন্তু এবার এটা আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে তুমি কিছু একটা লুকাচ্ছ, যেটা আমার জানা দরকার। ইমন বুঝলো রিমাকে শান্ত করার একটাই উপায় আছে। সে রিমার গাল দুটো ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, আচ্ছা বাবা, সরি, তোমাকে টেনশন দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু বিশ্বাস করো আমি যা করছি সেটা জানলে তুমি এত খুশি হবে যা তুমি কল্পনাও করতে পারবে না। প্লিজ আমার উপর একটু ভরসা রাখো, আর মাত্র কয়েকটা দিন। সত্যি তো? কোনো ঝামেলা করছো না তো? একদম সত্যি। আমার এই আদরে বউটার হাসি মুখ দেখার জন্যই তো সব করা। এখন কি আমার লক্ষ্মী বউটা একটু হাসবে আর আমাকে তার জন্য কফি বানানোর অনুমতি দেবে? রিমা আর রাগ করে থাকতে পারলো না। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ঠিক আছে, দিলাম পারমিশন, কিন্তু কফি যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমার সারপ্রাইজের স্বপ্ন আমি ভেঙেই দেব। আর শুনে রাখো, আমি কিন্তু ঠিক বের করে ফেলবো তুমি কি প্ল্যান করছো। ইমন রিমার কপালে চুমু খেয়ে বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ম্যাডাম। তুমি শুধু অপেক্ষা করো, এমন কফি বানাবো যে তুমি সারা জীবন মনে রাখবে। ইমন হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। রিমা বিছানায় বসে রইল। তার মুখে এখনো হাসি লেগে আছে, কিন্তু চোখে গভীর চিন্তার চাপ। মেঘের রাজ্য সাজেক। ইমন কি সত্যি তাদের জন্য সাজেক ভ্যালির কোনো ট্রিপ প্ল্যান করেছে? এই জায়গাটা তো রিমার স্বপ্নের ঠিকানা। তার ভাবনার মাঝে রান্নাঘর থেকে কফির মন মাতানো সুবাস ভেসে এলো। ইমন দুটো বড় মগে ধোয়া ওঠা কফি নিয়ে বাইরে ঢুকলো। একটা মগ রিমার দিকে এগিয়ে দিয়ে সে পাশে বসলো। এই নিন আপনার স্পেশাল কফি ম্যাডাম। কে বলুন তো, আমার চ্যালেঞ্জে আমি পাশ করেছি নাকি ফেল? কফিটা তো আসলেই অসাধারণ হয়েছে, ঠিক যেমনটা আমি পছন্দ করি। কিন্তু এত ভালো কফি বানিয়েও তুমি কিন্তু তোমার গোপন পরিকল্পনার কথা আমার কাছ থেকে লুকাতে পারবে না। চেষ্টাই করতে থাকো। আমি জানি আমার বউ খুব ইন্টেলিজেন্ট, সময় হলে ঠিকই বুঝে যাবে। এখন চলো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আম্মু আব্বু নিশ্চয়ই এতক্ষণে নাস্তার টেবিলে অপেক্ষা করছেন। হ্যাঁ চলো। আজ বৃষ্টি দেখে ফুপি নিশ্চয়ই খিচুড়ি আর ডিম ভাজি করেছেন, ভাবতেই পেটে ছুঁচো দৌড়াচ্ছে। তারা দুজন দ্রুত পোশাক বদলে তৈরি হয়ে নিল। ঘর থেকে বের হয়ে তারা ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। সেখানে আগে থেকে ইমনের বাবা হাসনাত সাহেব, মা আমিনা বেগম এবং ছোট বোন সারা বসেছিল। টেবিলে গরম গরম পরোটা, ডিম ভাজি, আলুর দম আর চায়ের আয়োজন। সারা ইমন আর রিমাকে দেখে দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে বলে, ওয়াও, অবশেষে রাজ্যের রাজা রানীর ঘুম ভাঙলো। আমরা তো ভাবলাম আজকের এই রোমান্টিক ওয়েদারে তোমরা বুঝি আজ আর ঘর থেকে বেরই হবে না ভাবি। সারার এই সরাসরি আক্রমণে রিমা লজ্জায় লাল হয়ে গেল। সে কি বলবে বুঝতে না পেরে একবার ইমনের দিকে তাকালো। ইমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এগিয়ে এলো। নিজের চেয়ারে বসতে বসতে বলল, তোর তো আর খেয়ে দে কাজ নেই, সারাদিন শুধু আমাদের পেছনে লাগবি। নিজে ভার্সিটির পড়া আছে সেদিকে খেয়াল আছে নাকি ভাই ভাবির বেডরুমের দিকে বেশি খেয়াল? ইমন, কি হচ্ছে সব? আর তুই সারা সকাল সকাল ওদের পেছনে লাগা শুরু করেছিস? ওরা নতুন বিয়ে করেছে, একটু দেরিতে উঠতেই পারে। তুই বরং নিজের চরকায় তেল দে। আম্মু, তুমি সবসময় শুধু ভাইয়ার সাইড নাও। আমি তো একটু মজা করছিলাম। আর ভাবি, তুমি কিছু মনে করো না, কিন্তু ভাইয়াটা একটা আস্ত বোরিং মানুষ। আরে না সারা, আমি কিছুই মনে করিনি। আর তোমার ভাইয়ার যে কি সেটা তো আমি তোমার চেয়েও ভালো করে জানি, ছোটবেলা থেকেই তো দেখেছি। রিমার কথাই সবে হেসে উঠল। হাসনাত সাহেব এতক্ষণ চুপচাপ পেপার পড়ছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন। এবার তিনি পেপারটা ভাঁজ করে রাখলেন। থাক,
আর ওদেরকে লজ্জা দিস না মা, বরং দেখ আজ সকালটা কি সুন্দর। অনেক দিন পর ঢাকায় এমন জোম বৃষ্টি নামলো। ইমন, তোমার তো আজ সাইটে যাওয়ার কথা ছিল, এখন কি করবে? না আব্বু, আজকের সাইট ভিজিটটা ক্যান্সেল করে দিয়েছি বৃষ্টির জন্য। আজ অফিসেই থাকবো, কিছু জরুরি ডিজাইনের কাজ আছে। জরুরি কাজ কথাটা শুনে রিমা আর চোখে ইমনের দিকে তাকালো। তার মনে হলো এই জরুরি কাজটাই হয়তো তার সারপ্রাইজ প্ল্যানের অংশ। অফিসে খুব বেশি কাজ নাকি? ফিরতে দেরি হবে? না, সেরকম কিছু না, চেষ্টা করব তাড়াতাড়ি ফিরতে। কেন, আমার সিনিয়র ম্যাডামের কি আমাকে ছাড়া একা একা লাগবে নাকি? একা লাগবে কেন? আমি আছি, সারা আছে, রিমা মা তোর বার্ষিটি তো আজ বন্ধ, তাই না? হ্যাঁ ফুপি, আজ আমার কোনো ক্লাস নেই। ভাবছিলাম দুপুরবেলা তোমার সাথে একটু নিউ মার্কেটে যাব, ঘরের জন্য কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল। ভাবি, দারুণ আইডিয়া, আমিও যাব তোমাদের সাথে। আমারও কয়েকটা বই কেনার আছে। ভাইয়া, তুমি কিন্তু আমাদের জন্য ফুচকার চটপটির টাকা দিয়ে যাবা। টাকা কি গাছে ধরে? সারাদিন শুধু শপিং আর খাওয়া। তোর ভাবিকে পেয়ে তো একেবারে মাথায় উঠে গেছিস। আহা ইমন, ও আমার কাছে আবদার করবে না তো কার কাছে করবে? তুমি একদম চিন্তা করবে না সারা, তোমার ফুচকার বিল আমি দিব। এই তো আমার লক্ষ্মী ভাবি, লাভ ইউ ভাবি। রিমা, মা তোমার বাবা মা কেমন আছেন? কাল রাতে কথা হয়েছিল। হ্যাঁ ফুফা, কাল রাতে আম্মুর সাথে কথা হয়েছে, ওরা ভালো আছে। আব্বু তার বাগান নিয়েই ব্যস্ত। যাক ভালো, ওদেরকে একদিন আসতে বলিস, সবাই মিলে একসাথে রাতের বেলাটা কাটানো যাবে। নাস্তা প্রায় শেষের দিকে। ইমন আর হাসনাত শেফ অফিসে যাওয়ার জন্য প্রায় তৈরি। সারাও তার ঘরে চলে গেল। ডাইনিং টেবিলে এখন শুধু রিমা আর আমিনা বেগম। সব কিছু মানিয়ে নিতে পারছিস তো মা? কোনো সমস্যা হচ্ছে না তো? একদম না ফুপি, তোমরা সবাই আমাকে এত ভালোবাসো যে মনেই হয় না আমি অন্য বাড়ি এসেছি। মাঝে মাঝে তো মনে হয় আমি বোধহয় আগের চেয়েও বেশি আরামে আছি। পাগলি, পাগলি মেয়ে, এটা তোরও বাড়ি। আর ইমন তোর খেয়াল রাখে তো ঠিক মতো? একটু বেশি খেয়াল রাখে ফুপি। ঠিক তখনই ইমন ঘরে ঢুকলো অফিসের ব্যাগ কাঁধে নিয়ে। শাশুড়ি বউয়ের কি এত গোপন কথা হচ্ছে শুনি? আমার নামে কোনো কমপ্লেন করা হচ্ছে না তো? হ্যাঁ, তোমার নামেই কমপ্লেন করছি। বলছি তোমার ছেলেটা একটু বেশি বদমাশ হয়ে গেছে। আজকাল আমাকে একদমই শান্তিতে থাকতে দেয় না। থাক, আর বলতে হবে না, আমি যাই কাজের মেয়েটাকে দেখি কি করছে। তোরা কথা বল। আমিনা বেগম রান্নাঘরের দিকে চলে গেলেন। ইমন রিমার কাছে এসে তার কপালে আলতো করে চুমু খেলো। চলি লক্ষ্মীটি, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। আর শপিংয়ে গিয়ে বেশি দৌড়ঝাঁপ করো না, সাবধানে থেকো। রিমা ইমনের টাইটা ঠিক করে দিতে দিতে বলে, আচ্ছা তুমিও সাবধানে থেকো। আর শোনো, বলো। তোমার ওই সারপ্রাইজের জন্য যদি আমার টেনশন হয় তাহলে কিন্তু তার দায়ভার তোমার। সব দায়ভার তো আমি সেই কবুল বলার দিনই নিয়ে নিয়েছিলাম। আমার সিনিয়র বউ, এখন আর নতুন করে কি নেব? টাটা। ইমন হাসি মুখে বেরিয়ে গেল। রিমা দরজার দিকে তাকিয়ে রইল, তার মুখে একরাশ ভালোবাসা, কৌতূহল আর অপেক্ষা। সকালের এই মিষ্টি মুহূর্তগুলো সারাদিনের জন্য তার মনটাকে ভালো করে দিল। সে জানে ইমন যাই করুক না কেন সেটা তার মুখের হাসি ফোটানোর জন্য হবে। দুপুরবেলা ইমনের বেডরুম। রিমা একটা বই হাতে নিয়ে বিছানায় আদর্শ হয়ে আছে, কিন্তু তার মন বইয়ের পাতায় নেই। বাইরে বৃষ্টিটা ধরে এসেছে, তবে আকাশ এখনো মেঘলা। দুপুরে নিস্তব্ধতা ঘরটাকে আরো শান্ত করে রেখেছে। রিমা কিছুক্ষণ পরপরই দরজার দিকে তাকাচ্ছে, যেন কারোর জন্য অপেক্ষা করছে। আমিনা বেগম আর সারার সঙ্গে নিউ মার্কেট থেকে ঘুরে এসে রিমা বেশ ক্লান্ত, কিন্তু ক্লান্তি ছাপিয়ে তার মনের মধ্যে সকালে সেই কৌতূহলটা বারবার উকি দিচ্ছে। ইমনে সেই ফিসফিস করে কথা বলা মেঘের রাজ্য, এই শব্দগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ কলিং বেলের শব্দ হলো। ইমন এত তাড়াতাড়ি চলে এলো? রিমা দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে সদর দরজা খুলল। দরজায় ইমন দাঁড়িয়ে আছে, তার মুখে সেই পরিচিত তুষ্ট হাসি, হাতে অফিসে ব্যাগ ছাড়াও একটা
মাঝারি আকারের গিফট র্যাপ করা বক্স। তুমি এত তাড়াতাড়ি? মাত্র তো 2টো বাজে। অফিসে কোনো সমস্যা হয়েছে? ইমন ভেতরে ঢুকতে ঢুকতে রিমার গাল আলতো করে টিপে দিয়ে বলে, আমার বউ আমার জন্য অপেক্ষা করবে আর আমি অফিসে বসে থাকবো? এত বড় সাহস কি আমার আছে? লাঞ্চের পর বসের কাছ থেকে ছুটি নিয়ে চলে এসেছি। সত্যি বলছো নাকি অন্য কোনো মতলব আছে? আর তোমার হাতে ওটা কি? সব প্রশ্নের উত্তর একেবারে দিলে তো চলবে না ম্যাডাম, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর কথা হবে। আর হ্যাঁ, আমার জন্য খাবার গরম করতে বলো, প্রচণ্ড খিদে পেয়েছে। ইমন ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। রিমা কৌতূহল নিয়ে গিফট বক্সটার দিকে তাকিয়ে রইল। ইমনের এই অপ্রত্যাশিত আগমন আর রহস্যময় আচরণ তার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর ডাইনিং টেবিলে ইমন আর রিমা দুপুরে খাবার খাচ্ছে। এবার তো অন্তত বলো, হঠাৎ করে চলে আসার কারণটা কি? আর ওই বক্সে বা কি আছে? উফ, কি অধৈর্য রে বাবা! বললাম তো তোমার জন্য মন টানছিল, তাই চলে এসেছি। আর বক্সের কথা বলছো? ওটা তো একটা ছোট্ট উপহার। কিসের উপহার? আজ তো কোনো বিশেষ দিন না। আমার বউকে উপহার দেওয়ার জন্য কি কোনো বিশেষ দিনের প্রয়োজন আছে নাকি? যখন ইচ্ছে করবে তখনই দেব। খাওয়া শেষ করে ইমন রিমার হাত ধরে তাকে বেডরুমে নিয়ে এলো। সে রিমাকে বিছানার মাঝখানে বসিয়ে দিল। এবার তোমার উপহারের পালা, কিন্তু তার আগে তোমাকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কি কাজ? তোমার ওই সুন্দর চোখ দুটো বন্ধ করতে হবে, একদম খোলা যাবে না যতক্ষণ না আমি বলছি। আচ্ছা বাবা, এই নাও, বন্ধ করলাম। কিন্তু বেশি সাসপেন্স তৈরি করলে আমি কিন্তু চোখ খুলে ফেলবো। রিমা চোখ বন্ধ করলো। ইমন সেই গিফট বক্সটা খুলে ভেতর থেকে কিছু একটা বের করলো। রিমা কাগজের খসখস শব্দ পাচ্ছিল। রিমা, তোমার কি মনে আছে বিয়ের পরপরই তুমি আমাকে একটা স্বপ্নের কথা বলেছিলে তুমি এমন এক জায়গায় যেতে চাও যেখানে আকাশ আর মাটি একসাথে মিশে যায়, যেখানে হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যায়। মনে আছে, সাজেক ভ্যালি। আমি বলেছিলাম জীবনের কোনো এক পূর্ণিমায় আমি তোমার হাত ধরে সাজেকের কংলাক পাহাড়ে চূড়ায় বসে মেঘের ভেলায় ভাসতে চাই। ঠিক তাই, এবার তোমার দুটো হাত আমার দিকে বাড়িয়ে দাও। রিমা হাত বাড়াতেই ইমন তার হাতে দুটো টিকিট ধরিয়ে দিল। টিকিট দুটো হাতে নিয়ে রিমা বুঝতে পারলো এগুলো প্লেনের টিকিট। এবার চোখ খোলো আমার আদরে বউ। রিমা ধীরে ধীরে চোখ খুলো। প্রথমে একটু ঝাপসা দেখলো, পরক্ষণে সে তার হাতের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। তার হাতে দুটি ঢাকা থেকে চট্টগ্রামের দুটো প্লেনের টিকিট। টিকিটের উপর বড় বড় করে লেখা এক্সপ্লোর বাংলাদেশ, নিচে সাজেক ভ্যালি হানিমুন প্যাকেজ এর বুকিং কনফার্মেশন স্লিপ। রিমা অবিশ্বাসের দৃষ্টিতে একবার টিকিটের দিকে একবার ইমনের মুখের দিকে তাকিয়ে বলে, ইমন, এটা কি সত্যি? আমরা সাজেক যাচ্ছি? একদম সত্যি আমার রানী, আগামী সপ্তাহে আমরা যাচ্ছি মেঘার রাজ্যে। এটা আমাদের প্রথম বিবাহবার্ষিকীর অগ্রিম উপহার। রিমার চোখ দুটো মুহূর্তে পানিতে ভরে উঠল। সে কোনো কথা বলতে পারল না। তার সবচেয়ে বড় স্বপ্নটা, যা সে প্রায় ইমনের কাছে গল্প করত, সেটা যে এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে তা সে ভাবতেও পারেনি। তুমি এটা কিভাবে করলে ইমন? এটা তো আমার স্বপ্ন ছিল। তোমার স্বপ্ন মানেই তো আমার স্বপ্ন রিমা। তোমাকে খুশি দেখার চেয়ে বড় আনন্দ আমার আছে আর কিছুই নেই। রিমার নিজেকে ধরে রাখতে পারল না। সে খুশিতে আবেগে আত্মহারা হয়ে ইমনকে জাপটে ধরল। তার মুখটা ইমনের বুকে গুজে দিয়ে সে শিশুর মতো কাঁদতে লাগলো। ইমনে তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার চুলে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। আই লাভ ইউ ইমন, আই লাভ ইউ সো মাচ। তুমি পৃথিবীর সেরা বর। আর তুমি পৃথিবীর সবচেয়ে আদরের আর সিনিয়র বউ। এখন কান্না থামাও তো দেখি। খুশির দিনে কি এভাবে কাঁদতে হয়? এটা খুশির কান্না পাগল। তুমি জানো না আমি কতটা খুশি হয়েছি। আমার বিশ্বাসই হচ্ছে না। তাহলে এবার বিশ্বাস করো, কারণ পরের সপ্তাহে এই সময়ে আমরা সাজেকের কোনো একটা কটেজের বারান্দায় বসে
একসাথে মেঘ দেখব। ইমন আলতো করে রিমার চোখের জল মুছে দিল। তারপর তার মুখের কাছে এসে তার ঠোঁটে একটা গভীর ভালোবাসার চুমু দিল। এই চুমুতে কোনো তাড়া ছিল না, ছিল শুধু একে অপরের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা আর স্বপ্নের পূর্ণতার আবেগ। মুহূর্তটা এতটাই সুন্দর আর রোমান্টিক ছিল যে সময় যেন সেখানেই থেমে গিয়েছিল। কিছুক্ষণ পর ইমন রিমার কপালে কপাল ঠেকিয়ে বলে, এবার খুশি তো আমার সিনিয়র ম্যাডাম? সকালের সব রাগ অভিমান কি এবার ভেঙেছে? ভেঙে চুরমার হয়ে গেছে। আমি এখনো ঘোরের মধ্যে আছি ইমন। টিকিট দুটো আরেকবার দেখি। রিমা পরম ভালোবাসায় টিকিট আর বুকিং স্লিপটা হাতে নিল। সে খুঁটিয়ে খুঁটিয়ে তারিখার সময় দেখতে লাগলো। হঠাৎ করেই তার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল কর্পূরের মতো। কি হলো, এভাবে চুপ করে গেলে কেন? সব ঠিক আছে তো? ইমন, তারিখটা নভেম্বরের 12 তারিখ, তাই না? হ্যাঁ, নভেম্বরের 12 তারিখ, মঙ্গলবার, সকাল 10টার ফ্লাইট। কেন, কোনো সমস্যা? রিমা কোনো উত্তর না দিয়ে দ্রুত বিছানা থেকে নেমে পাশ টেবিলের ডয়ার থেকে একটা বিয়ের কার্ড বের করে আনলো। তার হাত কাঁপছিল। কার্ডটা ইমনের সামনে মেলে ধরে বলে, ইমন দেখো, এই নীলার বিয়ের কার্ড। আমার বেস্ট ফ্রেন্ড, ওর বিয়ে নভেম্বরের 13 তারিখ, গায়ে হলুদ 12 তারিখ সন্ধ্যায়। ইমনের হাসি মুখটাও ধীরে ধীরে মলিন হয়ে গেল। সে একবার বিয়ের কার্ডটার দিকে তাকালো, আরেকবার প্লেনের টিকিটের দিকে। দুটো তারিখই পাশাপাশি। ও, আমি তো এটা খেয়াল করিনি। তোমার ড্রয়ারে কার্ডটা দেখেছিলাম, কিন্তু তারিখটা দেখা হয়নি। নীলা আমার শুধু বেস্ট ফ্রেন্ড না ইমন, ও আমার বোনের মতো। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ওর বিয়েতে আমাকে থাকতেই হবে, আমি ওকে কথা দিয়েছি। ঘরের ভেতর আনন্দঘন রোমান্টিক পরিবেশটা মুহূর্তেই ভারী হয়ে গেল। রিমার স্বপ্নের ভ্রমণ আর তার প্রিয় বান্ধবীর বিয়ে দুটোই একসময়ে এসে দাঁড়িয়েছে। আমি বুঝতে পেরেছি। ইমন, আমি দুঃখিত। তোমার এত বড় সারপ্রাইজটা আমি এভাবে নষ্ট করে দিলাম। তুমি এত কষ্ট করে সব অ্যারেঞ্জ করলে, আর আমি। ইটস ওকে, তোমার তো কোনো দোষ নেই। দোষটা আমারই উচিত ছিল তোমার সাথে একবার আলোচনা করে নেওয়ার। ইমনের গলার স্বরে কোনো রাগ ছিল না, কিন্তু ছিল একরাশ হতাশা। আর মুখটা দেখে বোঝা যাচ্ছিল সে কতটা কষ্ট পেয়েছে। সে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। তুমি আমার উপর রাগ করেছো, তাই না? প্লিজ ইমন, রাগ করো না। আমি ইচ্ছে করে এমনটা করিনি। রাগ করিনি রিমা, জাস্ট একটু খারাপ লাগছে। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, অফিসের বসকে ম্যানেজ করে ছুটি নিয়েছি, সেরা কটেজটা বুক করেছি। সব মিলিয়ে একটু বেশি এক্সাইটেড ছিলাম মনে হয়। রিমা বুঝতে পারছিল ইমন তার কষ্টটা আড়াল করার চেষ্টা করছে। ইমনের এই শান্ত হতাশা রিমার বুকে তীব্র তীরের মতো পিচ্ছিল। তার মনে হচ্ছিল সব দোষ তার নিজের। সে কেন আগে খেয়াল রাখেনি? দুজনের মধ্যে একটা অস্বস্তিকর নীরব অভিমানের দেওয়াল তৈরি হয়ে গেল। রিমা বিছানায় বসে রইল আর ইমন বারান্দায়। দুজনের মাঝখানে কয়েক ফুটের দূরত্ব, কিন্তু মনে হচ্ছিল যেন কয়েকশো মাইলের ব্যবধান। সন্ধ্যায় আকাশ ঘন কালো মেঘে ঢাকা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আবার। রিমা বারান্দার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। তার চোখ দুটো ফোলা দেখে বোঝা যাচ্ছে সে অনেকক্ষণ কেঁদেছে। ঘরের ভেতরটা অন্ধকার, শুধু ডিম লাইট জ্বলছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইমন আর রিমার মধ্যে কোনো কথা হয়নি। ইমন নিজের ল্যাপটপ নিয়ে অন্য ঘরে কাজ করার ভান করছিল, আর রিমা এই ঘরে চুপচাপ শুয়েছিল। দুজনেই কেউই একসাথে রাতের খাবারও খেতে যায়নি। ইমন কখন যে নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়িয়েছে রিমা টেরই পায়নি। ইমনের হাতে এক মগ গরম কফি। সে কফির মগটা রিমার দিকে এগিয়ে দিল। বৃষ্টির সাথে কফির একটা দারুণ সম্পর্ক আছে, তাই না? মন খারাপের অব্যর্থ ওষুধ। আমার জন্য তোমার কষ্ট করতে হবে না। তোমার জন্য যা কিছুই করি সেটা কষ্ট না রিমা, সেটা ভালোবাসা। ইমন রিমার পেছন থেকে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরল। তার থুতনিটা রাখলো রিমার কাঁধের উপর। রিমা প্রথমে একটু শক্ত হয়ে থাকলো। ইমনের উষ্ণ আলিঙ্গনে সে ধীরে ধীরে শান্ত হয়ে এলো। এখনো আমার উপর রাগ করে আছো? তোমার উপর আমি কিভাবে রাগ করব?
রাগ তো আমার নিজের উপর হচ্ছে। আমি এত কেয়ারলেস। আমি তোমার এত সুন্দর একটা স্বপ্ন, এত বড় একটা সারপ্রাইজ নষ্ট করে দিলাম। কে বলেছে সারপ্রাইজ নষ্ট হয়ে গেছে? সারপ্রাইজ তো এখনো আছে, শুধু তারিখটা একটু বদলে যাবে, এই তো। মানে খুব সোজা আমার পাগলি বউ। একটা ট্রিপের থেকে তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে 1000 গুণে বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুত্ব জীবনের সবচেয়ে দামি সম্পর্কগুলোর মধ্যে একটা। তুমি নীলার বিয়েতে থাকবে, মজা করবে, এটাই তো স্বাভাবিক। আমরা পরেও যেতে পারবো। কিন্তু তোমার ছুটি, তোমার বুকিং সব তো নষ্ট হবে। বসের সাথে আমি আবার কথা বলবো, ম্যানেজ হয়ে যাবে। আর বুকিংয়ের টাকা কিছু কাটা গেলেও সমস্যা নেই। তোমার হাসি মুখের চেয়ে ওই টাকার দাম বেশি না আমার কাছে। আমি অলরেডি ট্রাভেল এজেন্সিতে কথা বলেছি, ওরা বলেছে আমরা চাইলে পরের মাসের যে কোনো তারিখে রিস্কেডিউল করতে পারবো। রিমার নিজেকে সামলাতে পারল না, তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। ইমনের বোঝাপড়া এই ভালোবাসা তার সব অভিমান, সব অপরাধবোধ ধুয়ে নিয়ে যাচ্ছিল। সে ইমনের বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি এত ভালো কেন ইমন? আমি তোমাকে এত কষ্ট দিলাম, আর তুমি? কারণ আমি জানি আমার সিনিয়র বউটা বাইরে থেকে যতই কঠিন ভাব দেখাক না কেন, ভেতরটা তার একদম নারকেলের মতো নরম। আর আমি তোমাকেই ভালোবাসি, তোমার ওই নরম মনটাকেই ভালোবাসি। ইমন রিমার মুখটা তুলে তার চোখের জল মুছে দিল। এখন চলো তো, অনেক মন খারাপের পালা চলেছে, এবার প্ল্যানিংয়ের পালা। ল্যাপটপ নিয়ে এসো, তুমি আর আমি একসাথে বসে আমাদের মেঘের রাজ্যে যাওয়ার নতুন তারিখ ঠিক করব। আর হ্যাঁ, এবার তারিখটা ফাইনাল করার আগে তোমার হোম মিনিস্টারের পারমিশন নেওয়া হবে। দুষ্টু কোথাকার। রিমা ইমনকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। বাইরের বৃষ্টি আর তাদের দুজনের চোখের জল মিলেমিশে একাকার হয়ে গেল। এই ছোট্ট ভুল বোঝাবুঝি আর অভিমানের ঝড় তাদের সম্পর্ককে দুর্বল করার বদলে যেন আরো মজবুত করে দিয়ে গেল। তারা প্রমাণ করে দিল, ভালোবাসা মানে শুধু একসাথে স্বপ্ন দেখাই নয়, একে অপরের বাস্তবতা আর দায়িত্বগুলোকে সম্মান করাও। প্রায় 1 মাস পর নীলার বিয়ে হয়েছে, আর ধানমন্ডির সেই অ্যাপার্টমেন্টটি আজ আলো আর মানুষে ঝলমল করছে। ড্রয়িং রুমে মৃদু ভলিউমে গান বাজছে, পুরো বাড়ি বেলুন আর রঙিন কাগজ দিয়ে সাজানো। আজ ইমনের ছোট বোন সারার 20তম জন্মদিন। আত্মীয় স্বজন আর সারার বন্ধু বান্ধবদের কোলাহলে বাড়িটা মুখর হয়ে আছে। রিমা আজ শাড়ি পরেছে, আকাশি রঙের জামদানি সাথে মিলিয়ে কানের রূপোর ঝুমকো। খোলা চুলে তাকে স্নিগ্ধ লাগছে, কিন্তু মুখে ব্যস্ততার ছাপ স্পষ্ট। বাড়ির নতুন বউ হিসাবে আজকের অনুষ্ঠানের প্রায় সব দায়িত্বই তার কাঁধে। সে একবার রান্নাঘরে তো আরেকবার ড্রয়িং রুমে অতিথিদের আপ্যায়নে ছোটাছুটি করছে। রান্নাঘরের কাছাকাছি ডাইনিং স্পেসে রিমা কাজের লোককে শরবতের ট্রে সাজাতে সাহায্য করছিল। ঠিক তখনই ইমন পিছন থেকে প্রায় নিঃশব্দে তার কাছে এসে দাঁড়ালো, তার মুখে সেই দুষ্টু হাসি। রিমার কানের কাছে ফিস ফিস করে বলে, শোনো, গেস্টদের জন্য শরবতটা কি রেডি? আমার এক বন্ধু জিজ্ঞেস করছিল। কথা বলার অজুহাতে তার হাতটা ভুল করে রিমার কোমরে একপাশে ছুঁয়ে গেল। রিমা চমকে উঠে ঘুরে দাঁড়ালো। ইমন, এখানে কি করছো তুমি? যাও বাইরে গিয়ে গেস্টদের সাথে কথা বলো, আমি ম্যানেজ করছি। গেস্ট তো সারা জীবনই থাকবে, আমি তো আমার ব্যস্ত বউটাকে এক ঝলক দেখতে এসেছি। তুমি এত ছোটাছুটি করছো যে তোমার সাথে তো কথাই বলতে পারছি না। এখন কথা বলার সময় নয়, দেখছো না কত কাজ। ফুপি একা সব সামলাতে পারছে না, যাও এখান থেকে। কেউ দেখে ফেললে কি ভাববে? ভাববে বর্তার বউয়ের সাথে একটু প্রেম করছে, এতে ভাবার কি আছে? আর তোমার ফুপিকে সাহায্য করার জন্যই তো আমি এসেছি। বলো কি করতে হবে? ইমন রিমার আরো কাছাকাছি সরে এলো, সে যেন প্লেট গোছাতে সাহায্য করছে। আমার কোনো সাহায্য লাগবে না, তুমি থাকলে আমার কাজে আরো দেরি হয়। প্লিজ ইমন, যাও। ইমন, যাব, কিন্তু একটা শর্ত। আগে বলো
এই শাড়িতে তোমাকে ঠিক কি লাগছে? কি রে, তোরা এখানে দাঁড়িয়ে গল্প করছিস আর রিমামা কাবাবগুলো তো এখনো গরম দেওয়া হয়নি। সারার বন্ধুরা খুঁজছে। মায়ের গলার আওয়াজ পেয়ে ইমন আর রিমা দ্রুত দুজনে থেকে সরে গেল। ইমন এমন ভাব করলো যেন সে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে সাহায্য করছিল। হ্যাঁ আম্মু, আমি তো সেটাই দেখছিলাম। রিমাকে বললাম আমি কাবাবগুলো নিয়ে যাচ্ছি, তুমি শরবতটা দেখো। হ্যাঁ ফুপি, হয়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। আমিনা বেগম চলে যেতেই রিমা ইমনের দিকে কড়া চোখে তাকালো। ইমন জবাবে শুধু কাঁধ ঝাঁকিয়ে মুচকি হেসে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ড্রয়িং রুমে রিমা অতিথিদের সাথে কথা বলছে আর ট্রে থেকে নাস্তা অফার করছে। পুরো ঘরের কোলাহলেও মাঝেও ইমনের চোখ দুটো শুধু রিমাকেই খুঁজে ফিরছিল। রিমা যখনই তার কাছাকাছি আসছিল ইমন সুযোগ খুঁজছিল এক মুহূর্ত কথা বলার। রিমা ইমনের এক বন্ধুর সাথে কথা বলে তার পাশ দিয়ে যাওয়ার সময় ইমন তাকে আলতো করে ডাকলো। মিসেস চৌধুরী, 1 সেকেন্ড শুনবেন? দাঁড়ানোর সময় নেই, তাড়াতাড়ি বলো, শুনছি। শাড়িতে তোমাকে ঠিক পরীর মতো লাগছে, সত্যি বলছি। ইচ্ছে করছে সবার সামনে থেকে তুলে নিয়ে আমার ঘরে চলে যাই। ইমনের এই বেপরোয়া কথাই লজ্জায় রিমার কান গরম হয়ে গেল। সে আশপাশে তাকিয়ে দেখলো কেউ শুনছে কিনা। অসভ্য, চুপ করো একদম। রিমা প্রায় দৌড়ে সেখান থেকে ভিড়ের মধ্যে মিশে গেল। ইমন দূর থেকে তার স্ত্রীর এই লাজুক পালিয়ে যাওয়া দেখে হাসতে লাগলো। এই ব্যস্ততার মাঝে সবার অলক্ষ্যে তার সাথে এই লুকোচুরি প্রেমটাই ইমন সবচেয়ে বেশি উপভোগ করছিল। সারা ইমনের কাছে এসে বলে, কি ভাইয়া, একা একা হাসিস কেন? আর ভাবি কোথায়? কেক কাটার সময় হয়ে গেছে তো। হ্যাঁ, এই তো তোর ভাবিকে আমি ডেকে আনছি, তুই যা, সবাইকে ডাক। ইমন ভিড়ের মধ্যে রিমাকে খুঁজতে লাগলো। রিমা তখন কয়েকজন মুরব্বী গোছের আত্মীয়র সাথে কথা বলছিল। ইমন বুঝলো এখান থেকে রিমাকে বের করে আনা সহজ হবে না। সে একটা বুদ্ধি বের করলো। ইমন রিমার কাছে গিয়ে খুব জরুরি ভাব দেখিয়ে দাঁড়ালো। রিমা, এক্ষুনি আমার সাথে একটু ছাদে চলো, খুব জরুরি। কিসের জরুরি? দেখছো না আমি কথা বলছি, আর এখন ছাদে কি? আরে এসো তো, ছাদে পানির ট্যাঙ্কের পাইপ থেকে মনে হয় পানি পড়ছে, শব্দ পাচ্ছি। এখনই না দেখলে পরে বড় সমস্যা হবে। রিমা বুঝলো এটা ইমনের একটা অজুহাত। আচ্ছা চলো। রিমা একরাশ বিরক্তি মেশানো দৃষ্টি নিয়ে ইমনের পেছন পেছন সিঁড়ির দিকে এগিয়ে গেল। সে জানতো ছাদে কোনো পানির ট্যাঙ্ক লিক হয়নি, আর কোনো জরুরি কাজও নেই। আছে শুধু তার এই রোমান্টিক দুষ্টু বরের দুষ্টামি। তারা সিঁড়িতে দোতলায় উঠতেই ড্রয়িং রুমের কোলাহল কিছুটা কমে এলো। ইমন রিমার হাতটা ধরে ফেললো। কি হলো, মুখটা এমন গম্ভীর করে রেখেছো কেন? আমি কি তোমাকে কিডন্যাপ করছি নাকি? ছাড়ো ইমন, এটা কিডন্যাপের চেয়ে কম কিছু না। ভরা অনুষ্ঠানের মাঝখান থেকে তুমি আমাকে এভাবে তুলে আনলে, সবাই কি ভাবছে? সবাই ভাবছে আমার মতো একজন হ্যান্ডসাম বরের সাথে তোমার মতো একজন সুন্দরী বউ জরুরি কাজে যাচ্ছে, এর বেশি কিছু না। রিমা আর কিছু বলার আগে নিচতলা থেকে হাসনাত সাহেবের দূরসম্পর্কের বোন শায়লা বেগম তাদেরকে দেখতে পেয়ে উচ্চস্বরে ডেকে উঠলেন। এই রিমা, ইমন, তোরা দুজন উপরে কোথায় যাচ্ছিস? এদিকে আয় মা, তোর সাথে তো কথাই হলো না ভালো করে। ইমনের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। তার একান্তের সময় কাটানোর পরিকল্পনায় জল ঢেলে দেওয়া হলো। রিমা অসহায়ভাবে ইমনের দিকে তাকালো। এখন আর ছাদে যাওয়া সম্ভব না। ধুর, এই মহিলাকে ঠিক এখনই আসতে হলো। চলো এবার, মুরব্বী মানুষ ডাকছেন, পরে আবার কথা উঠবে যে নতুন বউ কথা শুনে না। তারা অনিচ্ছা সত্ত্বেও নিচে নেমে এলো। ইমন একটু দূরত্ব বজায় রেখে তার বন্ধুদের সাথে কথা বলতে চলে গেল, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি রইল রিমা আর শায়লা বেগমের দিকে। ডাইনিং স্পেসের কোনায় শায়লা বেগম রিমাকে পেয়ে তার কথার ঝুলি খুলে বসলেন। কি গো মা, কি এমন জরুরি কাজ পড়েছিল যে বর বউ মিলে দৌড়ে উপরে যাচ্ছিলে? তা হ্যাঁ গো, বিয়ের তো দেখতে দেখতে 6-7 মাস হয়ে গেল,
কোনো সুখবর টুখবর নেই? এই অপ্রত্যাশিত এবং ব্যক্তিগত প্রশ্নে রিমা অপ্রস্তুত হয়ে গেল। সে কি উত্তর দেবে ভেবে পেল না। না মানে ফুপি, এখনই তো কিছু ভাবছি না আমরা। সে কি কথা, এখনই ভাববে না তো কবে ভাববে? এটা তো সেরা সময়। দেখ, মেয়েরা চাকরি বাকরি করে আজকাল নিজেদের শরীর নষ্ট করে ফেলে। তুই তো আবার ভার্সিটিতে পড়া শুনেছি। ওসব পড়াটরা বাদ দিয়ে এবার সংসারে মন দে মা, ছেলেপুলে মানুষ করো, এটাই মেয়েদের আসল কাজ। না ফুপি, আমার চাকরিটা আমার খুব পছন্দের, আর ইমনও চায় আমি আমার ক্যারিয়ারটা চালিয়ে যাই। ও, ইমন তো বলবেই, আজকালকার ছেলেরা বউয়ের কথায় উঠে বসে। কিন্তু তুই তো বুঝদার মেয়ে, বংশের বাতি জ্বালাতে হবে না। আমার কথা শোন, বেশি দেরি করিস না, পরে কপালে দুঃখ থাকবে। রিমা অস্বস্তিতে নড়াচড়া করছিল। এই ধরনের ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য তার আত্মসম্মানে লাগছিল, কিন্তু মুরব্বী মানুষ বলে সে কিছুই বলতে পারছিল না। শুধু একটা মিলান হাসিতেই পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিল। ইমন দূর থেকে শায়লা বেগমের অঙ্গিভঙ্গি আর রিমান অস্বস্তিকর মুখের ভাব লক্ষ্য করছিল। তার ছাদে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাওয়ায় বিরক্তিটা এবার রাগে পরিণত হলো। ইমন সঙ্গে সঙ্গে তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে সেদিকে এগিয়ে এলো। আরে শাইলা ফুপি, কেমন আছো? আব্বু তো তোমাকে খুঁজছিল। তা কি এত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমার বউয়ের সাথে? আমাকেও একটু শোনাও। আরে ইমন, না রে বাবা, তেমন কিছু না। আমি তো রিমাকে বলছিলাম তোমাদের দুজনকে একসাথে কি সুন্দর মানিয়েছে। সে তো মানাবেই ফুপি, রিমার মতো এমন গুণী একটা বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। জানো ফুপি, রিমা এবার ভার্সিটিতে বেস্ট লেকচারার হিসেবে নমিনেশন পেয়েছে। আমি যে কি গর্বিত। ইমনের কথায় শায়লা বেগমের মুখটা দেখার মতো হয়ে গেল। রিমার চাকরি নিয়ে যে তিনি কিছুক্ষণ আগেই কটাক্ষ করছিলেন, সেই চাকরির প্রশংসা ইমন সবার সামনে করছে। আর ফুপি, তুমি যে সুখবরের কথা বলছিলে সেটার জন্য এত চিন্তা করো না। আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি, রিমার পিএইচডিটা শেষ হলেই আমরা বেবির জন্য প্ল্যান করব। ওর স্বপ্নটা পূরণ হওয়া আমার কাছে সবচেয়ে আগে, তাই না? ইমন সরাসরি এবং বুদ্ধিদীপ্তভাবে উত্তরটা দিয়ে শায়লা বেগমের কথা বলার আর কোনো সুযোগই রাখল না। রিমা অবাক হয়ে ইমনের দিকে তাকালো। চলো রিমা, তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেই। আমার অফিসের বস এসেছেন, তোমার সাথে দেখা করতে চাইছিলেন। ইমন আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক প্রকার জোর করে রিমাকে সেখান থেকে নিয়ে ড্রয়িং রুমের অন্যদিকে চলে এলো। ধন্যবাদ ইমন, খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। কিন্তু তুমি পিএইচডির কথা বললে যে? ওটা তো ওই মহিলাকে থামানোর জন্য বললাম। তবে তুমি যদি সত্যি পিএইচডি করতে চাও, আমার দিক থেকে কোনো বাধা নেই। আর শোনো, এসব কথায় একদম কান দেবে না। এক কান দিয়ে শুনবে আর অন্য কান দিয়ে বের করে দেব, তাই তো? একদম তাই। আমাদের জীবন, আমাদের সিদ্ধান্ত। এখানে বাইরের কারো নাক গলানোর অধিকার নেই। আমি তোমার পাশে আছি সব সময়, মনে থাকবে? মনে থাকবে। কিন্তু তোমার ছাদে যাওয়ার জরুরি কাজের কি হবে? পানির ট্যাঙ্ক তো এখনো লিক হয়েই যাচ্ছে নিশ্চয়ই। যত সব, আমার পুরো রোমান্টিক প্ল্যানটাই নষ্ট করে দিল মহিলাটা। ভেবেছিলাম এই কোলাহল থেকে তোমাকে কয়েক মিনিটের জন্য চুরি করে নিয়ে যাব, কিন্তু ভাগ্যটাই খারাপ। রোমান্টিক প্ল্যান? ছাদে গিয়ে ট্যাঙ্কের লিক হওয়া পাইপ দেখাটা বুঝি খুব রোমান্টিক? বাহ, তোমার রুচি তো দিন দিন উন্নত হচ্ছে। পাইপ তো একটা অজুহাত ছিল ম্যাডাম, আসল উদ্দেশ্য তো ছিল এই ভিড়ের মাঝে আমার চাঁদটাকে একটু কাছ থেকে দেখা, সবার অলক্ষ্যে তোমার হাতটা ধরা, কিন্তু হলো না। ইমনের কথায় রিমার মুখে আবার সেই লাজুক হাসিটা ফিরে এলো। সে বুঝতে পারছিল এই মানুষটা তাকে খুশি রাখার জন্য কতটা চেষ্টা করে। পাগল একটা। চলো এখন, সবাই খুঁজবে। ফুপি নিশ্চয়ই এতক্ষণে আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছেন। আচ্ছা চলো, কিন্তু ছাদের প্ল্যানটা কিন্তু এখনো বাকি রইল। অনুষ্ঠানটা একটু হালকা হলেই আমরা যাব, মনে থাকে যেন। দেখা যাবে।
তারা দুজন হাসি মুখে আবার অতিথিদের ভিড়ে মিশে গেল। এই ছোট্ট ঘটনাটি তাদের সম্পর্কে গভীরতা আর পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও একবার স্পষ্ট করে তুলল। তার শুধু স্বামী স্ত্রী নয়, একে অপরের সবচেয়ে বড় সমর্থক ও রক্ষক কবচও বটে। প্রায় ঘণ্টাখানেক পর যখন বেশিরভাগ অতিথি বিদায় নিয়েছে এবং বাড়ির কোলাহল অনেকটাই কমে এসেছে, ইমন সুযোগটা খুঁজে নিল। সে তখন ড্রয়িং রুমে রিমা এবং আমিনা বেগমের সাথে কথা বলছিল। আম্মু, ছাদে তো সকালের বৃষ্টির পর কাপড়গুলো মেলাই ছিল, সারা কি ওগুলো এনেছে? না হলে তো শিশিরে আবার ভিজে যাবে। আরে তাই তো, আমার তো একদমই খেয়াল নেই। সারা তো ওর বন্ধুদের সাথে নিচে গেছে। রিমামা, তুই একটু যাবি ইমনের সাথে? দুজনে মিলে তাড়াতাড়ি নামিয়ে আনতে পারবি? আচ্ছা ফুপি, চলো চলো ইমন। অবশেষে ইমন তার কাঙ্ক্ষিত সুযোগটা পেল। তারা দুজন কথা না বাড়ি সিঁড়ি বেয়ে ছাদে যাওয়ার দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই একটা ঠান্ডা ভেজা বাতাস তাদের দুজনকে ছুঁয়ে গেল। নিচে পার্টি প্রায় শেষ হয়ে যাওয়ার মৃদু কোলাহল ছাড়া আর কোনো শব্দ নেই। ইমন আর রিমা ছাদের মাঝখানে এসে দাঁড়ালো। রিমা শাড়ির আঁচলটা কোমরে গুজে নিল। তো কোথায় তোমার ভেজা কাপড় মিস্টার? আমার তো শুকনো ছাদ ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। ইমন হেসে ফেলে। রিমার হাতটা ধরে বলে, কাপড় তো একটা অজুহাত ছিল, সেটা তো তুমি ভালো করেই জানো। তোমাকে এই কোলাহল থেকে কয়েক মুহূর্তের জন্য চুরি করে আনার এর চেয়ে ভালো কোনো উপায় আমার মাথায় আসছিল না। বাহ, তার জন্য আমাকে সবার সামনে মিথ্যা বললে? তোমার জন্য এইটুকু মিথ্যা তো বলাই যায়, আমার সিনিয়র বউ। রিমা আর কিছু বলল না। সে ইমনের হাত ধরে ছাদের রেলিংয়ের দিকে এগিয়ে গেল। নিচে শহরের ব্যস্ততা দেখতে দেখতে সে একটা দীর্ঘশ্বাস পেল। কিছু বদলায়নি তাই না ইমন? এই ছাদ, এই রেলিং, ওই কোনায় কাদের চাচার আম গাছটা, সবকিছু ঠিক আগের মতোই আছে। শুধু আমরা দুজন বদলে গেছি। তখন ছিলাম আমার ফুফাতো ভাই বোন, আর এখন তুমি আমার বর। আচ্ছা, তোমার কি মনে আছে এই ছাদেই একবার আমার নীলঘুড়িটা কেটে গিয়েছিল? ভুলবো কিভাবে? আমি তো প্রায় কেঁদেই ফেলেছিলাম। তুমি তখন আমার চেয়ে মাত্র হাতখানেক লম্বা ছিলে। আমার মাথায় একটা চাটি মেরে বলেছিলে, এইটুকুতেই কান্না? দাঁড়া, আমি এক্ষুনি তোকে এর চেয়ে বড় ঘুড়ি কিনে দিচ্ছি। আর তুমি হা করে আমার দিকে তাকিয়েছিলে। আমি দৌড়ে গিয়ে বাবার কাছ থেকে 20 টাকা নিয়ে এসে তোমার নতুন একটা লাল ঘুড়ি কিনে দিয়েছিলাম। এরপর থেকে তুমি যেখানেই ঘুড়ি ওড়াতে আমি আমার পেছন পেছন ঘুরতে। ঘুরবো না? তুমি তো ছিলে আমার একমাত্র ভরসা। মনে আছে একবার আমরা কাদের চাচার গাছের আম পেড়ে ধরা পড়েছিলাম? চাচা যখন আব্বুর কাছে নালিশ করতে আসছিলেন, তুমি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিলে। আমাকে একটা কথাও বলতে দাওনি। বলতে দেব কেন? বুদ্ধিটা তো আমারই ছিল। তুমি একটা ভিতর ডিম ছিলে। আম চুরি করার সাহস কি আর ছিল তোমার? আমি তো তোমাকে শিখিয়েছিলাম কিভাবে দেওয়াল টপকাতে হয়। সেদিন তুমি আমাকে বাঁচানোর জন্য মামার হাতে মার খেয়েছিলে রিমা। আমি সারা রাত আমার ঘরে বসে কেঁদেছিলাম। সেদিনই প্রথম বুঝেছিলাম আমার এই সিনিয়র আপুটা আমাকে শুধু শাসনই করে না, ভালোবাসে। পুরোনো দিনের কথাগুলো বলতে গিয়ে দুজনের চোখই ভিজে এলো। তাদের চোখের সামনে যেন শৈশব সেই দিনগুলো সিনেমার মতো ভেসে উঠছিল। ভাবা যায়, ইমন যাকে ছোটবেলায় ছোট ভাইয়া বলে রাগাতাম, যাকে ছাড়া আমি এক মুহূর্ত খেলতে যেতাম না, সেই আজ আমার বর, আমার পুরো পৃথিবী। ইমন রিমার দুগালে হাত রেখে পরম ভালোবাসাই বলে, আর যাকে আমি সিনিয়র বলে খেপাতাম, যার শাসন শোনার জন্য আমি ইচ্ছে করে দুষ্টমি করতাম, সে আজ আমার আদরে বউ, আমার সারা জীবনের দায়িত্ব। তারা দুজনে কিছুক্ষণ চুপ করে একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। কোনো কথা হলো না, শুধু অনুভূতি বিনিময় হলো। জানতাম, ছোটবেলা থেকেই জানতাম আমার জীবনে তোমার চেয়ে বেশি অধিকার আর কারো হতে পারে না। তোমার ওই শাসন, তোমার ওই আগলে রাখা, ওটাই তো আমার ভালোবাসা ছিল রিমা। আমি শুধু বোঝার অপেক্ষা করছিলাম। আর আমি ভাবতাম তুমি কবে বড় হবে,
কবে আমার শাসনকে ভয় না পেয়ে আমার হাতটা ধরবে, আমার এই ছোট্ট ভাইয়াটা কবে যে আমার ভালোবাসার পুরুষ হয়ে উঠবে, আমি সেই অপেক্ষাতেই ছিলাম। ইমন আর এক মুহূর্ত দেরি করলো না, সে রিমাকে নিজের বুকের মধ্যে নিবিড়ভাবে জড়িয়ে ধরলো। এই আলিঙ্গনে ছিল তাদের শৈশবের সব স্মৃতি, কৈশোরের না বলা কথা আর বর্তমানে গভীর ভালোবাসা। ইমন রিমার চুলে মুখ ডুবিয়ে দিয়ে বলে, এই ছাদে আমাদের গল্প শুরু হয়েছিল রিমা, আর আজ এই ছাদেই আমাদের গল্পটা পূর্ণতা পেল। তারা দুজন সেভাবেই দাঁড়িয়ে রইল, একে অপরের অস্তিত্বে মিশে গিয়ে। নিচে তখন পার্টি শেষ, কিন্তু তাদের দুজনের জন্য নতুন এক ভালোবাসার উৎসব শুরু হলো। ছাদ থেকে যখন তারা নিচে নেমে এলো, বাড়িটা তখন প্রায় ফাঁকা। কাছের কয়েকজন আত্মীয় ছাড়া সবাই বিদায় নিয়েছে। আমিনা বেগম আর হাসনাত সাহেবও ক্লান্ত হয়ে নিজেদের ঘরে বিশ্রামের জন্য চলে গেছেন। সারাদিনের কোলাহলের পর রাতে বাড়িটা জুড়ে নেমে এসেছে এক গভীর নীরবতা। ইমনের বেডরুমের সাথে লাগোয়া ছোট্ট বারান্দা। রিমা চেয়ারে বসে আছে। সে তার ভারী শাড়িটা বদলে একটা আরামদায়ক সালোয়ার কামিজ পরে নিয়েছে, চুলগুলো খোপা করে বাঁধা। তার চোখে মুখে সারাদিনের ক্লান্তি স্পষ্ট। ইমন ঘর থেকে দুটো কফির মগ হাতে নিয়ে বারান্দায় এলো। একটা মগ সে রিমার দিকে এগিয়ে দিয়ে তার পাশে চেয়ারটাই বসলো। রাতের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল শুধু ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা গাড়ির শব্দ। নাও তোমার সারাদিনের পরিশ্রমের ক্লান্তি দূর করার ওষুধ। ধন্যবাদ, এইটারই এখন সবচেয়ে বেশি দরকার ছিল। পা দুটোতে প্রচন্ড ব্যথা করছে। ইমন কোনো কথা না বলে চেয়ার থেকে নেমে রিমার পায়ের কাছে বসলো। সে আলতো করে রিমার পা দুটো নিজের কোলের উপর তুলে নিল। ইমন, কি করছো এসব? ছাড়ো, কেউ দেখে ফেলবে। এখন আর কেউ দেখার নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। আর দেখলেই বা কি, বর তার বউয়ের একটু সেবা করতেই পারে। ইমন খুব নরম হাতে রিমার পায়ে মাসাজ করে দিতে লাগলো। রিমা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলো, পরে ইমনের ভালোবাসার কাছে হার মেনে শান্ত হয়ে চেয়ারে শরীর এলিয়ে দিল। ইমন পায়ে মাসাজ করতে করতেই খুব নরম গলায় বলল, আজ তোমাকে একটা কথা বলার ছিল রিমা। বলো। পুরো অনুষ্ঠানটা তুমি যেভাবে একা হাতে সামলেছ, আমি শুধু অবাক হয়ে দেখছিলাম। সকাল থেকে এক মুহূর্তের জন্য বসনি, গেস্টদের আপ্যায়ন, রান্নাঘরে দৌড়ানো, আবার সারা রাত বন্ধুদের সাথে হাসি মুখে কথা বলা। কিভাবে পারো তুমি এত কিছু? রিমা কোনো উত্তর দিল না, শুধু মৃদু হাসলো। সত্যি বলছি রিমা, আজকে সবাই সারার জন্মদিনের কথা বলছে, ওর সাজ পোশাকের প্রশংসা করছে, কিন্তু আমার চোখে আজকের এই গোটা অনুষ্ঠানের আসল স্টার হচ্ছ তুমি। থুর, কি যে বলো না, এটা তো আমারও বাড়ি, আমার ননদের বাড়ি। আমি করব না তো কে করবে? তুমি তো কম খাটুনি। আমার বউ, আমি যা করেছি সেটা কিছুই না, কিন্তু তুমি যেভাবে সব কিছুর মধ্যে একটা প্রাণ দিয়ে দাও, সেটা অমূল্য। তোমাকে নিয়ে আমি খুব গর্বিত রিমা। ইমন উঠে দাঁড়িয়ে আবার নিজের চেয়ারে বসলো। রিমা এবার তার নিজেকে আটকাতে পারল না। সে তার চেয়ারটা ইমনের চেয়ারের আরো কাছে টেনে আনলো এবং আলতো করে তার মাথাটা ইমনের কাঁধে রাখলো। খুব শান্তি লাগছে এখন। ইমন তার একটা হাত দিয়ে রিমাকে জড়িয়ে ধরলো। তারা দুজন আর কোনো কথা বলল না। কোনো জাঁকজমক ছিল না কোনো দামি উপহার, ছিল শুধু একে অপরের সান্নিধ্য, নীরবতা আর এই শান্ত রাত। কিছুক্ষণ পর ফিসফিস করে ইমন বলল, এই মুহূর্তটারই খুব দরকার ছিল, তাই না? সারাদিনের এত হইচই, এত কথা, এত লোকজনের পর শুধু তুমি আর আমি আর এই নীরবতা। হাজারটা পার্টির চেয়েও এই 5 মিনিটের নীরবতা অনেক বেশি দামি যখন তুমি পাশে থাকো। রিমা কথা বলতে বলতে যেন ইমনের কাঁধে আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়েছিল। তার নিঃশ্বাস গভীর হয়ে আসছিল। এই শান্ত সাধারণ মুহূর্তটি তাদের সম্পর্কের আসল গভীরতা ফুটিয়ে তুলছিল, যেখানে শব্দের চেয়ে নীরবতার মূল্য অনেক বেশি।
যেখানে একে অপরের সান্নিধ্যই দিনের শেষে সেরা পুরস্কার। রাত প্রায় 1টা, বাড়ি এখন পুরোপুরি নিস্তব্ধ, সমস্ত আলো নেভানো, শুধু বেডরুমে ডিম লাইটটা জ্বলছে। রিমা ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হলো, তার পরনে একটা সাধারণ কিন্তু মার্জিত নাইট ড্রেস। ইমন বিছানায় আদশা হয়ে একটা বই পড়ার চেষ্টা করছিল, কিন্তু তার চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে রিমা চুল আশ্রাতে আশ্রাতে বলে, কি ব্যাপার, এখনো ঘুমাওনি? তোমার তো কাল সকালে জরুরি মিটিং আছে, তাই না? মিটিং তো আছেই, কিন্তু আমার সিনিয়র বউয়ের জন্য অপেক্ষা না করে কি ঘুমানো যায়? যদি ঘুমের মধ্যে এসে আবার শাসন করা শুরু করে দাও। পাগল একটা, আমি আর তোমাকে কি শাসন করব? তুমি তো নিজেই এখন অনেক বেশি ম্যাচিউরড। ইমন রিমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে একটানে তাকে কাছে নিয়ে আসে। তোমার সামনে আমি কোনো দিনই ম্যাচিউরড হতে চাই না রিমা। আমি তোমার সেই পুরনো ছোট ভাইয়া হয়েই থাকতে চাই, যে বিপদে পড়লে, কষ্ট পেলে তোমার আঁচলের নিচেই আশ্রয় খুঁজবে। ইমনের এই আবেগ মাখা কথাই রিমা তার দিকে ঝুঁকে এসে কপালে আলতো করে একটা চুমু খেলো। আমার আশ্রয় তো সারা জীবনের জন্য তোমারই। এই শান্ত সুন্দর মুহূর্তটাই ছিল সেই গভীর কথাটি বলার জন্য উপযুক্ত, যা ইমন অনেকক্ষণ ধরে তার মনে পুষে রেখেছিল। রিমা, একটা সত্যি কথা বলবো? বলো। বিয়ের আগে সত্যি বলতে আমার একটু ভয় করতো। ভাবতাম ছোটবেলা থেকে দেখে আসা, একসাথে বড় হওয়া মানুষটাকে বিয়ে করলে হয়তো সম্পর্কে সেই উত্তেজনাটা, সেই প্রেম প্রেম ভাবটা কমে যাবে, সব কিছু খুব সাধারণ আর অভ্যাস হয়ে যাবে। রিমা মনোযোগ দিয়ে ইমনের কথা শুনছিল, তার বুকের ভেতরটা ধুকপুক করছিল। ইমনও রিমার হাতে আলতো করে চুমু খেয়ে বলে, কিন্তু সত্যিটা হলো আমি ভুল ছিলাম। বিয়ের পর প্রত্যেকটা দিন আমি তোমাকে নতুন করে আবিষ্কার করি। যখন তুমি সকালে ঘুম ঘুম চোখে আমার জন্য কফি বানাও, যখন তুমি ক্লাসের লেকচার নিয়ে গভীর মনোযোগে কাজ করো, যখন তুমি মাকে রান্নায় সাহায্য করো, কিংবা যখন তুমি আমার উপর অধিকার খাটিয়ে শাসন করো, আমি প্রত্যেকবার নতুন করে তোমার প্রেমে পড়ি। আমার ভালোবাসা কমার বদলে 1000 গুণ বেড়ে গেছে রিমা। ইমনের এই অকপট স্বীকারোক্তি, তার চোখের গভীরতা আর ভেজা কণ্ঠস্বর রিমার হৃদয়ে গভীরে গিয়ে আঘাত করল। তার চোখ দুটো পানিতে ছলছল করে উঠল। কোনো শব্দ দিয়ে এই অনুভূতি বর্ণনা দেওয়া সম্ভব ছিল না। ইমন। রিমা আর কিছু বলতে পারল না, সে ইমনের বুকে ঝাঁপিয়ে পড়ল। ইমন তাকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরল। তারা যখন আবেগের এক চূড়ান্ত মুহূর্তে একে অপরের আরো কাছাকাছি আসছিল, ঠোঁট দুটো যখন একে অপরকে ছোঁয়ার অপেক্ষায়, ঠিক তখনই দরজায় নক না করেই ঝড়ের মতো ঢুকলো সারা। ভাইয়া ভাইয়া, আমার বার্থডে গিফটের ও নীল বাক্সটা দেখেছিস? কোথাও খুঁজে পাচ্ছি না, বন্ধুরা মেসেজ দিচ্ছে। ও সরি। ইমন আর রিমা ইলেকট্রিক শক খাওয়ার মতো একে অপরের কাছ থেকে ছিটকে সরে গেল। সারা দুজনের অপ্রস্তুত অবস্থা দেখে জিভে কামড় দিয়ে হাত দিয়ে চোখ ঢেকে নেয়। সারা, তোর কি ঘরে ঢোকার আগে নক করার ভদ্রতাটাও জানা নেই? আর এত রাতে তোর গিফটের বাক্স দিয়ে কি হবে? আরে ওটার ভেতরে আমার পাওয়ার ব্যাংক আছে, কাল সকালে ভার্সিটিতে লাগবে। তোমরা এখানে প্রেম করছো আর আমি ওদিকে বাক্স খুঁজে মরছি। দেখো তো সারা সোফার নিচে পড়েছে কিনা। না ভাবি, কোথাও নেই। ধুর, আচ্ছা আমি পরে খুঁজবো, তোমরা ক্যারি অন। সারা চোখ টিপে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে দরজাটা টেনে দিয়ে গেল। শুধু ঘরে নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। যে রোমান্টিক মুহূর্তটা একটু আগে তৈরি হয়েছিল, সেটা এক নিমিষে উধাও। কিছুক্ষণ নীরব থাকার পর ইমন আর রিমা একে অপরের দিকে তাকে হঠাৎ করে হেসে ফেল। প্রথমে হালকা হাসি, তারপর সেটা অট্ট হাসিতে রূপ নিল। এই মেয়েটা কোনো দিনও শুধরাবে না। আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। এই শেয়ার্ড হাসিটা তাদের মধ্যকার সমস্ত অস্বস্তি দূর করে দিল। যাতে আমাদের ভালোবাসার গল্পে আর কোনো বিজ্ঞাপন বিরতি না আসে। কোথায় ছিলাম আমরা? আমার সিনিয়র বউ। দরজা লক করলে যে? তুমি তোমার সিনিয়র আপুর ভালোবাসার কথা বলছিলে।
ইমন আর কোনো কথা বলার সুযোগ দিল না। সে রিমার ঠোঁটে তার ঠোঁট মিলিয়ে দিল। এই চুমুটা ছিল সব বাধা পেরিয়ে আসার ভালোবাসার এক গভীর প্রতিশ্রুতি। বাইরে রাতের নীরবতা আর ভেতরে দুটি মানুষের ভালোবাসার উত্তাল সমুদ্র মিলেমিশে একাকার হয়ে গেল। ইমন আলতো করে রিমাকে বিছানায় শুইয়ে দিল এবং ডিম লাইটের নরম আলোয় তারা দুজন আরও একবার হারিয়ে গেল একে অপরের মাঝে, যেখানে কোনো শব্দ নেই, আছে শুধু নিঃশ্বাসের ওঠানামা আর দুটি হৃদয়ের স্পন্দন।